আমার ছোট বোন বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল। বাবা তার সব জিনিসপত্র অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন। তিনি সবাইকে হুঁশিয়ার করে বলেছিলেন, যদি কেউ এই ঘর খোলে তবে সে আমার মৃত্যুমুখ দেখবে। তার এই কঠোর কথায় সবাই খুব ভয় পেয়েছিল। তাই বেশ কয়েক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেও কেউ যেত না। একদিন গভীর রাতে বাবাকে ওই ঘরে একটি দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম। তখন আমি নিঃশব্দে তার পিছু নিলাম। ভেতরে যখন উকি মারলাম তখন আমি পুরোপুরি কেঁপে উঠলাম, কারণ সেখানে। বন্ধুরা, আমি রেশমা। আমার জন্মস্থান নরসিংদী হলেও বর্তমানে আমি চাঁদপুরে থাকি। আমার জীবনটা অদ্ভুতভাবে কেটেছে, কারণ অন্যের ভুলের ফল আমাকেই ভোগ করতে হয়েছে। আমরা ছিলাম ৩ ভাই বোন, ২ বোন এবং একটি ছোট ভাই। আমার ছোট বোন সাফালা ছিল অসম্ভব রূপবতী ও খুব সরল মনের মানুষ। সে ছিল বাবার নয়নের মণি। বাবা আমাকে থেকে আমার ছোট বোনকে বেশি ভালোবাসতেন, তাই আমিও তার মতো করে সৎকাজ করার চেষ্টা করতাম। সে যখন আটা মাখত, আমি জেদ করে বলতাম আমিও আটা মাখব। সে খাবার তৈরি করলে বাবা তার রান্নার খুব প্রশংসা করতেন, আর তখন যে কোনো উপায়ে আমাকেও খাবার বানাতে হতো। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি শুনেছিলাম বাবা সাফালাকে বলতেন, তোমাকে খুব ভেবেচিন্তে জীবন কাটাতে হবে, কারণ তোমার ছোট ভাইবোনেরা তোমাকে দেখে শিখবে। আমারও মনে অহংকার ছিল যে সাফালা আপু কখনো কোনো ভুল করতে পারে না। কিন্তু সময় প্রমাণ করে দিল যে এই ধারণা আমাদের মনের ভুল ছিল। ছোট বোনও তো একজন মানুষ, আর মানুষের জীবনে উত্থান পতন দুটোই থাকে। যেমনটা আমি আগেই বলেছি, আমার ছোট বোন অনেক বেশি রূপবতী ছিল। তাই এবার সাফালা আপুর জন্য চারদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগল। মনে হচ্ছিল আত্মীয়রা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কে সাফালাকে নিজের ঘরের বউ করবে। বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয়স্বজনরা আমাদের বাড়িতে আসা যাওয়া করতে লাগলেন। বাবা ভাবলেন, যদি তিনি তার মেয়েকে কোনো এক আত্মীয়ের ঘরে বিয়ে দেন, তবে অন্য আত্মীয়রা তার ওপর অসন্তুষ্ট হবেন। এই কারণে বাবা সিদ্ধান্ত নিলেন, বোনের বিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে না দিয়ে বাইরের কোনো জায়গায় ঠিক করবেন। তখন বাবা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তিনি কত বড় ভুল করতে চলেছেন। বাবার উচিত ছিল বোনের জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা। তার মাথায় হাত রেখে একবার জিজ্ঞেস করা উচিত ছিল, মা, তুমিও কি নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবে রেখেছ? যদি তোমার মনে কিছু থেকে থাকে তবে আমার সাথে ভাগ করে নাও। যদি আমার কাছে বলতে লজ্জা লাগে তবে নিজের মাকে বলো। কিন্তু তিনি এই ব্যাপারে বাড়ির কারো সাথেই কথা বলে তাদের ইচ্ছা জানতে চাইলেন না। বাবা বাইরের কারো সাথে কথা বলে ছোট বোনের বিয়ে ঠিক করে দিলেন। একদিন বাবা বললেন, আমি সাফালার বিয়ে পাকা করে দিয়েছি। তারা খুব ভালো মানুষ, আমাদের মেয়েকে তারা সুখে রাখবে। এই কথা শুনে মা তো অবাক হয়ে গেলেন। শুধু মা নয়, আমাদের উপরেও যেন আকাশ ভেঙে পড়ল। আমরা ৩ ভাইবোন ঘরে বসে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এটা কি হয়ে গেল আর কিভাবে হল? মা বাবাকে বললেন, এটা কি করে সম্ভব? মেয়েদের বিয়ে এভাবে ঠিক হয় না। প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে, তারপর মেয়ের বাড়ির লোকেরাও একটি ধারণা পায় যে কেমন মানুষ তারা। এরপর ঘরবাড়ি দেখার কথা হয়। আমি অবাক হয়ে গেলাম যে তুমি এত বড় সিদ্ধান্ত একা নিয়ে নিলে, আর আমাকে একবারও জিজ্ঞেস করলে না। বাবা বললেন, নারীরা কম বুদ্ধিসম্পন্ন হয়। আমরা পুরুষেরা যেমন সঠিক সিদ্ধান্ত নিই, তোমরা নারীরা কখনোই তা পারবে না। ঠিক আছে, তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে তাদের ডেকে নিচ্ছি, তখন তুমি তাদের সাথে কথা বলে নিও। এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শোনা গেল না। সম্ভবত তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। ছোট বোনেরও এই অভ্যেস ছিল। সে বলতে লাগল, রেশমা, আমার সাথে কি হচ্ছে? সে ভীষণ দুশ্চিন্তায় ছিল। আমি তার মন হালকা করার জন্য বললাম, ছোট বোন, আর কি হবে? তোমার হাতে হলুদ হবে আর ঘরে সানাই বাজবে। ছোট বোন তো চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মা বললেন, মা শাফলা, আজ তুমি সুন্দর করে সেজে নাও। আজ তোমাকে দেখতে ছেলের বাড়ির লোকজন আসছে। এবার ছোট বোন নিজেকে আটকাতে পারল না। সে বলতে লাগল, মা, আমি বাবার কাছ থেকে এই আশা করিনি। তখন মা চমকে উঠলেন এবং শাপলার হাত ধরে বলতে লাগলেন, সোনা, আমাকে বলো, যদি তুমি কাউকে পছন্দ করে থাকো, যদি তুমি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না। আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও। কিন্তু ছোট বোন না সূচক মাথা নাড়ল। সে বলতে লাগল,
মা, এরকম কিছু নয়, তবুও আমার মনে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এই বিয়ে আমার জন্য সুখ নয়, বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস বয়ে আনছে। মা শাপলার কথা শুনে চমকে উঠলেন। এমন কথা বলার আগে একবারও ভাবলে না যে তোমার মায়ের হৃদয় কি যাবে? মা শাপলার গলা জড়িয়ে ধরলেন। এরপর জামাইবাবুর বাড়ির লোকজন ছোট বোনকে দেখতে আসল। একজন বৃদ্ধার একটি যুবতী মেয়ে এসেছিলেন। তারা বললেন, ছেলের মা অসুস্থ, তাই দাদি ও বোন এসেছে। যখন মা শাপলাকে নিয়ে আসলেন, তখন ছেলের দাদি খুব ভালোবাসা নিয়ে তাকে দেখলেন। সেই মেয়েটারও শাপলাকে খুব পছন্দ হল। সে তো তখন থেকেই শাপলাকে ভাবি বলা শুরু করে দিল। সবার চোখ এড়িয়ে ছেলের বোন আমার ছোট বোনের হাতে ছেলের একটি ছবি তুলে দিল। ছেলেটার নাম ছিল রাহুল। যখন আমি ছোট বোনের হাত থেকে ছবিটি নিলাম, দেখলাম ছেলেটি খুব সুন্দর। আপু তার ছবি দেখে লাজও হাসি হাসল। যখন মা নিজেও সন্তুষ্টি প্রকাশ করলেন, তখন ছেলের বোন বলল, রাহুলের সাথে আপনার বাবা দেখা করেছেন। সে বলেছিল রাহুল খুব ভালো ছেলে। মা বললেন, সত্যি বলছি শাপলা, আমার মন এবার শান্ত হল। তুমি বলো, তোমার কি মত? ছোট বোনও হ্যাঁ বলল। লজ্জা পেয়ে সে বলল, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। এরপর আমাদের বাড়ি খুশিতে ভরে গেল। কিন্তু কেউ জানত না যে এই আনন্দ একদিন দুর্ভাগ্য হয়ে প্রমাণিত হবে। সবকিছু খুব ভালোভাবে চলছিল। আপু খুশিতে প্রত্যেকটি বিষয়ে অংশ নিতে লাগল। আপু নিজের পছন্দমতো বিয়ের পোশাক কিনল এবং নিজের জুতো নিজেই পছন্দ করল। শুধু তাই নয়, সে বরের যাত্রার জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছামতোই করেছিল। সবকিছু ভালোভাবেই ঘটছিল। কেউ জানত না যে ছোট বোন মনে মনে কী সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই খুব খুশি ছিলাম। আমি তো ৬ দিন আগেই ঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম। মা আমাকে বারণ করেছিলেন যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না, কিন্তু আমি কোথায় তার কথা শুনেছিলাম। আপু সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে খুব আনন্দ করছিল। নিজেদের ইচ্ছায় আমরা গান পর্যন্ত গাইয়েছিলাম। আমার তো মনে হচ্ছিল যদি সেই লজ্জা না পেত, সে নিজেও আমাদের সাথে বসে গান গাইত। প্রতিটি মুহূর্ত কাটতে লাগল আর ছোট বোনের বিয়ের দিন কাছে আসতে লাগল। সেদিন ছোট বোন অনেক দামি পার্লার থেকে সেজে আসল। সে নিজের পছন্দমতো জামাকাপড় পরেছিল। কিছুক্ষণ পর যখন বর এলো, আমি রাহুলকে দেখে চোখ ভরে দেখলাম। সে ছিল ভীষণ সুদর্শন। আমি ভাবলাম গিয়ে ছোট বোনকে বলি যে তার কপালে তো রাজা লেখা আছে। আমি দ্রুত দৌড়ে ঘরে ফিরে আসলাম। তখন সেখানে আপু ছিল না। আমি অবাক হয়ে গেলাম, কারণ এইমাত্র আমি আপুকে এখানে রেখে গিয়েছিলাম। তাহলে সে কোথায় চলে গেল? আমি তাকে খুঁজতে মায়ের ঘরে গেলাম। সেটাও ফাঁকা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে সে কোথায় গেল? আমি দ্রুত বাইরে আসলাম এবং মাকে খুঁজতে লাগলাম। দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। আমি তার হাত ধরে একটি কোণায় নিয়ে গেলাম আর বললাম, আপু নেই। মা বললেন, নিজের ঘরেই আছে। আমি বললাম, মা, আমি দেখেছি সে নেই, আর তোমার ঘরেও নেই। মা বললেন, এখানেই কোথাও হবে। এরপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেলেন। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন কোনো ভুল হওয়ার সম্ভাবনা তিনি অনুভব করেননি। তখন আমি মায়ের হাত ধরে একটি ঝাঁকুনি দিয়ে বললাম, মা, আমি খুব ভয় পাচ্ছি। মা বললেন, চলো প্রথমে তোমার ভয়টা দূর করি। আমরা ছোট বোনকে এক ঘর থেকে অন্য ঘরে এবং অন্য ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে পেলাম না। দুজনেরই মুখ বিবর্ণ হয়ে গেল। এরপর বাবা একটি ফোন পেলেন। বাবা ঘরে এলেন। তার চোখও লাল হয়ে গেছে। সম্ভবত তার খুব কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে। বাবা বলতে লাগলেন, শাফলাকে বলো পণ্ডিতজি এসেছেন। মা কাঁদতে কাঁদতে বললেন, শাফলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগলেন। তারপর বললেন, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? মা কাঁদতে কাঁদতে বললেন, আমি ঘরের কোণা কোণা তাকে খুঁজেছি। বাবা বুক চাপড়ে কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আমার সম্মান মাটিতে মিশে যাবে। কেউ আমাকে এই অপমান থেকে বাঁচাতে পারবে না। তুমি বলো এবার আমি কি করব? লোকের সামনে কিভাবে যাব? মাও কাঁদতে লাগলেন আর বললেন, রেশমার বাবা, তুমি বিছানার উপর শুয়ে পড়ো। আমি গিয়ে একটি অজুহাত দেব যে আমার বরের শরীর খুব খারাপ হয়ে গেছে, আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা বললেন, রানী, তুমি এত সাহস পাচ্ছ কি করে? মা নিজের চোখ মুছলেন আর বললেন, তোমার সম্মান বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি তোমার ছেলে মেয়েদের ভালো কিছু শেখাতে পারতে। মা গিয়ে সবার সামনে বললেন যে তার স্বামীর হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তারা মেয়েকে বিদায় করতে পারবেন না। তিনি অনুরোধ করলেন, দয়া করে আপনারা বর এবং বরযাত্রী নিয়ে ফিরে যান, আর এরপর অন্য কোনোদিন নিজের বউকে সহজভাবে বিয়ে করে নিজেদের সাথে নিয়ে যাবেন। মা এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিলেন, আর লোকে নানান ধরনের প্রশ্ন করতে লাগল।
যার উত্তর আমাদের কাছে ছিল না। তাই আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসেছিলাম। আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এমন সমস্যা দেখা দেবে। এরপর রাতে অনেক দেরিতে আমাদের বাড়ি খালি হল। লোকেরা এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখরোচক খবর পাবে। পুরো রাত আমাদের এভাবেই জেগে কাটল। সকাল হতেই বাবা ঘরে হট্টগোল শুরু করে দিলেন। তিনি একাই শাফলার জিনিসপত্র তুলে ছাদের ঘরে ঠেলে দিয়ে আসলেন। ওই ঘরটা, যেটা কয়েক বছর ধরে বন্ধ ছিল। ভাই এগিয়ে এসে বলল, বাবা আমি তোমাকে সাহায্য করতে চাই। বাবা বলতে লাগলেন, আমার কাছে কাউকে আসতে হবে না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মা বলতে লাগলেন, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা তোমাকে সাহায্য করে দেবে। বাবা বললেন, তুমি আর কোনো কথা বলো না। যদি তুমি আমার যত্ন করতে তাহলে নিজের মেয়েদের লাগাম দিতে। মা বেচারি লজ্জায় পড়ে গেলেন। বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিলেন এবং তালা লাগিয়ে দিলেন। বাবা বললেন, আজকের পর কেউ যদি ওদিকে যাবার চেষ্টা করে তাহলে আমার মৃত মুখ দেখবে। সেই দিনের পর থেকে আমাদের বাড়ির সব আনন্দ শেষ হয়ে গিয়েছিল। বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করতেন। ছোট বোন চলে যাওয়ার পর সবাই অনেক সমস্যার মধ্যে ছিল। সবচেয়ে বেশি সমস্যা আমাকে ভোগ করতে হয়েছে, কারণ বাবা আমার ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি যখনই আমাকে দেখতেন ভয় পেতেন যে এও নিজের ছোট বোনের মতো আমার সম্মান নষ্ট করে চলে যাবে হয়তো। এই ঘটনার 15 দিন পর বাবা সাহস করে নিজের দোকান খুললেন। কিন্তু তিনি বেশিক্ষণ দোকান চাজাতে পারতেন না। তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতেন আর তারপর ছাদে চলে যেতেন। বাবা যখন নিচে আসতেন তখন খুব ক্লান্ত লাগত আর তার চোখ ফোলা থাকত। কিন্তু 4 সপ্তাহ পরে ছেলের বাড়ি থেকে আমাদের কাছে ফোন আসলো। রাহুলের দাদি বলতে লাগলেন, আমরা খুব অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন। প্রথমে আমরা একটু রেগেছিলাম, তারপর ভাবলাম আপনাদেরও কোনো সমস্যা ভাগতে পারে। এটাও হতে পারে আপনার বড় মেয়ে রাজি হয়নি আর আপনি নিজের সম্মান বাঁচাতে স্বামীর অসুস্থতার অজুহাত দিয়েছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যে কোনো একটি মেয়েকে বিয়ে দিন। বড় মেয়ে যদি রাজি না হয়, ছোট মেয়ের সাথে রাহুলের বিয়ে দিন। আমরা অনেক ঘরে পাত্রী খুঁজেছি, কিন্তু আপনাদের মতো মেয়ে পাইনি। তাই আমরা চাই আমাদের সম্পর্ক আপনাদের সাথেই হোক। মা ফোন রেখে দিলেন আর আমাকে বললেন, রেশমা, তুমি বলো, তুমি কি এই সম্পর্কে রাজি? আমি হ্যাঁ বললাম, মা, ছোট বোন চলে যাবার পর থেকে বাবা আমার জীবন কঠিন করে দিয়েছে। তিনি আমাকে ঘৃণা করেন। আমি চাই এই দিন যেন রাত না হয়। আমি যেন এখান থেকে চিরদিনের জন্য চলে যেতে পারি, কখনো ফিরে না আসি। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বললেন, সোনা, কপালে তো এটাই লেখা ছিল। অন্যের কাজের ফল আমরা পাচ্ছি। আমি চাই তোমার ভাগ্য বদলে যাক, কিন্তু আমি কি করব? আমিই তো অসহায়। মা ভেঙে পড়েছিলেন, তাই আমি তাকে সাহস দিতে লাগলাম। বললাম, মা, মন খারাপ করো না, সৃষ্টিকর্তা সব ভালো করবেন। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম, কারণ বাবার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল। আজ আমার মন অদ্ভুতভাবে ঘাবড়াচ্ছিল, কারণ আমার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছিল। ঘরের দরজা খোলার পর আমি এসে জানালায় বসলাম। বাবা বাড়িতে এসে হাত খালি দেখে রান্নাঘরে গেলেন। পাগলের মতো রান্নাঘরে ঘোরাঘুরি করছিলেন। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ পর তিনি রান্নাঘর থেকে একটি দুধের গ্লাস নিয়ে বেরিয়ে এলেন। তার ধারণা সঠিক ছিল না। তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন যেন কেউ বর চুরি করছে। যদিও এটা কোনো বড় বিষয় ছিল না, একজন মানুষ তার বাড়ির রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ নিতে পারে ইচ্ছে মতো। তারপর বাবা গ্লাসটা ধরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে লাগলেন। আজ যা দেখলাম খুব সাধারণ হলেও আমার মন সন্দেহে ভরে গেল। বাবা আসার পর মা রুম থেকে বেরোলেন না কেন? কারণ বাবা বাইরে থেকে আসলে মা সবকিছু ছেড়ে বাবার কাছেই যেতেন। আমি গোপনে মায়ের ঘরে গিয়ে দেখি তিনি ঘুমাচ্ছেন। আধ ঘণ্টা পর বাবা বারান্দা থেকে নেমে এলেন। তার অবস্থা খুব অস্বাভাবিক। জীবনে প্রথমবার বাবাকে সন্দেহ করলাম, কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না। তারপর মা ঘুম থেকে উঠে রান্না করতে লাগলেন। মা রান্না করে বাবার সামনে রাখলেন। তিনি খাটে বসে বললেন, রেশমার বাবা, আজ রাহুলের দাদির ফোন এসেছে। বাবা খাবার তুলতে গিয়ে থেমে গেলেন। তার মুখ বিবর্ণ হয়ে গেল। আমি জানালা থেকে সব দেখছিলাম। মা বললেন, ওরা বলেছেন বড় মেয়ে রাজি না হলে ছোট মেয়ের সাথে বিয়ে দিন। বাবা এটা শুনে খাবার ছুঁড়ে ফেললেন। তিনি রেগে উঠে বললেন, ওদেরকে বলো আমার মেয়ের কপার এত খারাপ না যে তাদের মতো মানুষের সাথে সম্পর্ক করবে। মা অবাক হলেন। মানে কি, ওরা ভালো না? বাবা মাথা নেড়ে বললেন, আজকের পর ফোন ধরবে না। মা রেগে বললেন, তোমার নিজের বিচার বুদ্ধির ওপর তোমার অনেক বিশ্বাস ছিল। তোমার মতে নারীরা কম বুদ্ধিমান, তাহলে এত বড় ভুল করলে কিভাবে? তুমি শাফলার বিয়ে এমন মানুষের সাথে ঠিক করলে? বাবা রেগে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেলেন। মা হাউমাউ করে কাঁদতে লাগলেন।
তিনি বললেন, শাপলা, তুই আমার জীবন নষ্ট করেছিস, এখন কি বলবো? আমিও অদ্ভুত চিন্তায় পড়লাম। এখন আমি সবসময় বাবার দিকে নজর রাখতে লাগলাম। তিনি খুব অন্যরকম হয়ে গিয়েছিলেন। তাকে আর বাবার মতো লাগত না। একজন বিপজ্জনক মানুষের মতো লাগত। কখনো কখনো মানুষের কাজ তাদের মুখে ফুটে ওঠে। বাবার মুখেও সেই কাজের ছাপ দেখা যাচ্ছিল। তার চেহারা দেখে যে কেউ ভয় পেত। তাই আমি তার কাছ থেকে লুকিয়ে থাকতাম। তিনি ঘরে থাকলে আমি ঘর থেকে বের হতাম না। মা নিজের কাজে ব্যস্ত থাকতেন, ভাইও যেন বাড়ি এড়িয়ে চলত। এখন আমি দেখতাম বাবা প্রতিদিন দুধ নিয়ে ছাদে যান। কেন তিনি দুধ অথবা খাবার নিয়ে উপরে যান, এটা ভাবতেই আমার ঘুম আসত না। আমি সারাদিন শাফলাকে মনে করতাম। শাফলা আপু আমার খুব কাছের এবং ভালো বন্ধু ছিল। ও যদি এমন ভুল সিদ্ধান্ত না নিত তাহলে হয়তো ভালো হতো। রাত হয়ে গিয়েছিল, চারপাশে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি জানালায় বসেছিলাম। তখন আমি অদ্ভুত কিছু দেখলাম। কেউ হলঘরে হাঁটছে। খেয়াল করে দেখলাম বাবা। তার হাঁটা দেখে মনে হচ্ছিল তিনি খুব চিন্তায় আছেন, তার উপর করুণা হচ্ছিল। ভাবছিলাম বাবা যদি এত দূরত্ব না রাখতেন তাহলে আমি তার কাছে যেতাম, তার দুঃখ ভাগ করে নিতাম। কিছুক্ষণ তিনি হলঘরে হাঁটলেন, তারপর রান্নাঘরের দিকে গেলেন। মনে হলো তার খিদে পেয়েছে। রান্নাঘরে কিছু শব্দ হল, তারপর তিনি খাবার হাতে নিয়ে সিঁড়ির দিকে গেলেন এবং ছাদে উঠে গেলেন। আমি লুকিয়ে দেখছিলাম। কি হচ্ছে এগুলো? তিনি ছাদে কি করতে যান? কখনো দুধ, কখনো খাবার নিয়ে কেন যান? মনে হচ্ছিল বড় কোনো রহস্য আছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ জানব। ভয় লাগলেও সাহস করলাম। আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। দেখি যেই ঘরটা যেখানে আপুর জিনিস ছিল সেটা খোলা এবং ভেতর থেকে আলো আসছে। আমি এগিয়ে গেলাম। ঘরের দরজা খোলা ছিল, আর ভেতরের দৃশ্য আমি স্পষ্ট দেখতে পেলাম। আপু ভিতরে বসেছিল। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম। বাবা রুটির টুকরো ছোট বোনের মুখে দিচ্ছিলেন। দুজনেই চুপ হয়ে গেলেন, কিন্তু তার চোখ থেকে জল ঝরছিল। এই সবের মধ্যে কি ঘটেছিল তা আমার বোঝার বাইরে ছিল। তারপর অনেকক্ষণ পর বাবা বললেন, শাফলা, তুমি আমার মেয়ে না। ছোট বোন কথা বলল। সে বলতে লাগল যে আমি তোমার মেয়ে নই, এই জন্যে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তুমি কি রেশমার সাথেও এরকম করতে পারতে? বাবা বললেন, শাফলা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু জানো, আমি কখনোই রেশমাকে নিয়ে এসব করতে পারবো না। শাফলা অপু কাঁদতে লাগলেন। সে বলল, আমি কারণ জানতে চাই, আমাকে এভাবে আটকে রেখেছিলে কেন? বাবা বললেন, তাহলে শোনো, আজ আমার হাতে অনেক সময় আছে। যাই হোক, আমি রেশমার মাকে তার খাবারে ঘুমের ওষুধ দিই, তাই সে সারাদিন এবং সারা রাত ঘুমায়। কিন্তু এই রেশমার কারণে আমি কখনোই বারান্দায় বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমি ভয় পাই যে সে আমাকে সন্দেহ করবে। কিন্তু আজ সবাই ঘুমোচ্ছে, সেই জন্যই আজকে সব বলছি। আমরা দুই ভাই বোন ছিলাম, একজন আমি আর একজন আমার বড় বোন। সে আমার থেকে 7 বছর বড় ছিল, তাই তার আমার আগেই বিয়ে হয়েছিল। বনির বিয়ের পর আমাদের বাড়িতে অনেক নীরবতা নেমে এসেছিল, তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আমাকে বিয়ে দেবেন। তিনি আমার জন্য শেফালিকে পছন্দ করেছিলেন এবং আমাদের সম্পর্ক পাকা হয়েছিল। কিন্তু সেই দিনগুলোতে আমাদের ওপর একটি বিপদ এসে পড়েছিল, কারণ ততদিনে আমার বোন বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল। বোন একা ফিরে আসেনি, তার কোলে একটি 4 বছর বয়সী শিশুকন্যাও ছিল। বোন খুব বিষণ্ণতায় ভুগছিল, না তার নিজের কোনো জ্ঞান ছিল আর না শিশুটির। আমার মায়েরও বয়স হয়েছিল, তিনি ছোট মেয়েটিকে সামলাতে পারেননি। এই জন্যই আমার মা আমাকে হুট করে বিয়ে দিয়ে দিলেন। বিয়ের রাতে মা সেই সন্তানকে আমার কোলে তুলে দিয়ে বললেন, এই শিশুটি তোমার এবং শেফালিক। মায়ের কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু সময়টা এমন ছিল যে অস্বীকার করার সাহস আমার ছিল না। বলেই আমি মেয়েটিকে তুলে আমার ঘরে নিয়ে গেলাম এবং মেয়েটিকে আমার স্ত্রীর হাতে তুলে দিলাম। তুমি জানো সেই মেয়েটি কে ছিল শাপলা? সেই মেয়েটি তুমি ছিলে। শেফালি তোমায় নিজের করে নিল এবং তোমার উপর এত ভালোবাসা দিল যে আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার মেয়ে নও, বোনের মেয়ে। তুমি যখন কথা বলতে শুরু করো তখন শেফালিকে আম্মু আর নিজের মাকে ফুফু বলে ডাকতে। বোনের মানসিক অবস্থা ভালো হয়ে গেলে বাবা মা তার জন্য পাত্র দেখতে শুরু করেন, কিন্তু বোন নিজেই একটি ছেলের নাম নিয়েছিল যেই ছেলেটির সাথে তার বিয়ে দেওয়া উচিত। আমার বাবা আমার ওপর দায়িত্ব দিয়েছিলেন, তুমি ওই ছেলেটিকে তদন্ত করে আমাকে বলো। আমি যখন জানতে পারলাম ছেলেটি একজন অসৎ ব্যক্তি, তখন বাবা বোনকে বলেছিলেন, আমি তোমাকে তার সাথে বিয়ে দেব না। আমাদের মনে হয়েছিল বোন সব বুঝতে পেরেছে, কিন্তু ছোট বোন রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের উপর সমস্যা এসে পড়ল। কিভাবে এসব ঘটল? বাবা এটা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং তুমি সেথা আদরত্ব পেয়েছিলে।
তারপর আমার ঘরে একটি কন্যা এবং তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু এত বছর পার হয়ে গেলেও ছোট বোনের এই ভুলটা ভুলতে পারিনি। তারপর সময় চলে গেল এবং আমি তোমাকে আমার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করলাম, কিন্তু মাঝে মাঝে ভাবতাম তুমিও যদি তোমার মায়ের মতো চলে যেতে তাহলে আমার জীবনটা আরও কঠিন হয়ে যেত। সেজন্যই আমি তাড়াতাড়ি তোমার জন্য পাত্র খুঁজে বের করে তোমার বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেটির মা তখন অসুস্থ ছিলেন, কিন্তু দাদি আর বোন উপস্থিত ছিলেন, তাই ভাবলাম বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু কি হলো জানো, যেদিন তোমার বিয়ের লোকজন এসেছিল ছেলের মা সুস্থ হয়ে তাতে যোগ দিতে আসলেন। তুমি জানো তিনি কে? ছেলেটির মা ছিলেন আমার বোন, আর তোমার আসল মা মানে ওই ছেলে রাহুল তোমার ভাই ছিল। এইসব দেখে আমার খুব মন খারাপ হলো। সেজন্যই আমি তোমাকে বলেছিলাম বারান্দায় এসে আমার কথা শোনো। তারপর আমি তোমাকে বারান্দার ঘরে তালা দিয়ে দিলাম। ভেবেছিলাম সকালের মধ্যে শেফালিকে সত্যিটা বলবো, কিন্তু একদিন আমি তোমার মাকে বিয়ে করতে দিইনি, আর সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাই ভাবলাম এখন তোমার বিয়েও হতে পারেনি, তাই তুমিও যদি বাড়ি থেকে পালিয়ে যাও, তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি। কিন্তু ভেবো না যে আমার বোনের মেয়েকে এখানে আটকে রেখে আমি আমার সন্তানকে আদর করে চলেছি। যেদিন থেকে তুমি এখানে তালাবদ্ধ ছিলে সেদিন থেকে আমি রেশমার সাথেও কথা বলা বন্ধ করেছি। তোমাকে এই বন্ধ ঘরে রেখেছি বলে রেশমার সাথেও খুব কঠোর ব্যবহার করি। সে বলতে লাগল, বাবা, আমি বাড়ি থেকে পালিয়ে গেলেও তোমার সম্মান নষ্ট হয়ে যেত, আর আমাকে এখানে আটকে রেখেও তোমার সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিচ্ছ। লোকে নিশ্চয় বলাবলি করছে যে সাফলা নিশ্চয় বাড়ি থেকে পালিয়েছে, তাই তার বরবুকে না নিয়ে খালি হাতে ফিরে এসেছে। দুজনের কথা বলতে বলতে সকাল হয়ে গেল। বাবা তাড়াতাড়ি উঠে বললেন, সাফলা, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন চলে যাচ্ছি, হয়তো কারো ঘুম ভেঙে যাবে। আমি দ্রুত এগিয়ে গিয়ে বললাম, না বাবা, আমি আমার আপুর উপর এমন অন্যায় হতে দেব না। তার মায়ের ভুলের শাস্তি আমার আপু কেন পাবে? সৃষ্টিকর্তার নীতি হল তিনি সর্বদা প্রতিশ্রুতি দেন যে যে ব্যক্তি ভুল হয়েছে তাকে শাস্তি দেবে। তাহলে মানুষ হয়ে এসব কেন করলে? আমার কথা শুনে বাবা রেগে গেলেন, আর সেই কারণেই তিনি দ্রুত নিচে নেমে গেলেন। আমি আপুর হাত ধরে নিচে নেমে এলাম। বাবা এতটাই লজ্জিত হয়েছিলেন যে তিনি খুব ভোরে চলে গিয়েছিলেন এবং রাতে বাড়ি ফিরে আসতেন। আর বাবা কাজ করতে করতে আমাদের সবার কাছে ক্ষমা চাইতে লাগলেন। প্রথমে আপু বাবাকে ক্ষমা করে দিলেন, তারপর আমরা সবাই ক্ষমা করে দিলাম। সবকিছু ঠিক হয়ে গেল। বাবা ছোট বোনকে তার মায়ের সাথে দেখা করার অনুমতি দিয়েছিলেন এবং সে খুব শিগগিরই একটা ভালো জায়গায় বিয়ে করতে চলেছে। আমরা আশা করি কঠিন সময় কেটে গেছে, ভবিষ্যতে শুধুই সুখ থাকবে। সত্যি, জীবনের প্রতিটি সম্পর্ক এক সুতায় বাঁধা। যখন সেই সুতায় টান পড়ে তখন তার ব্যথা সবার হৃদয়ে অনুভূত হয়। এই গল্পের শেষে এসে আমরা শিখলাম বিশ্বাস আর ভালোবাসার জোর কতটা শক্তিশালী। পরিবারের একজন সদস্যের কষ্ট পুরো পরিবারকে কেমন করে অন্ধকারে ঠেলে দেয়, কিন্তু যখন আমরা পরস্পরের হাত ধরে একে অপরকে বুঝতে শিখি তখন সেই অন্ধকার আলোয় ঝলকে ভরে ওঠে। এইভাবেই আমাদের জীবনের সুখের নতুন অধ্যায়ের সূচনা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও ভালো এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।